কৃষির দেশে স্বপ্ন দেখি খেয়ে পড়ে বাঁচা, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার। সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, শুভেচ্ছা নিন। আশা করি ভালো আছেন সকলে। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকের কৃষি সমাচারে। এখন বাজারে শীতকালীন সবজি যেমন ফুলকপি, বাঁধাকপি, শিম, মটরশুঁটি, মূলা, পালং শাক, লাউ, টমেটো ইত্যাদি পাওয়া যাচ্ছে। এসব সবজি যেমন সুস্বাদু তেমনি এর পুষ্টিগুণও বেশি। তাই শীতে পুষ্টিমান বাড়াতে প্রচুর শাকসবজি গ্রহণ করা প্রয়োজন। প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, টমেটোর কথা ধরা যাক। টমেটোতে লুটিন ও লাইকোপিন নামে কেরাটিনের আছে, যা দৃষ্টি ও চোখের স্বাস্থ্যকে ভালো রাখে। প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে বলে ক্যান্সার প্রতিহত করে। টমেটো রক্তচাপ ও ডায়াবেটিস কমাতেও সাহায্য করে, ত্বককে সতেজ রাখে। তবে ম্যালিক ও সাইট্রিক অ্যাসিড বেশি থাকায় অনেক টমেটো একসঙ্গে খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। টমেটো ভালো করে ধুয়ে খেতে হবে। সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আজ অনুষ্ঠানের শুরুতেই আমার বাংলা পর্বে শুনব টমেটো চাষের পরিচর্যা ও রোগ দমন সম্পর্কে একটি সাক্ষাৎকার। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল আহমেদ অনন্ত। টমেটো শীতের ফল হলেও এখন সারা বছরই পাওয়া যায়। তবে শীতের সময় এই সবজির স্বাদ অন্য সময়ের চেয়ে আলাদা। সালাদ হিসেবে এবং রান্না টমেটো খুবই সুস্বাদু। আমাদের আজকের বিষয় টমেটো গাছের পরিচর্যা ও রোগ দমন। এই বিষয়ে বলবার জন্য আমাদের সঙ্গে আছেন ডক্টর জান্নাত মাহবুবা খাতুন, সহকারী উদ্যান উন্নয়ন কর্মকর্তা, প্রশিক্ষণ উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। এবং শুরুতেই আপনার কাছে জানতে চাই, টমেটো গাছ লাগানোর পরে কি ধরনের পরিচর্যা করা দরকার? হ্যাঁ, পরিচর্যা তো অবশ্যই করতে হবে। ভালো ফল পেতে হলে ভালো পরিচর্যা দরকার। টমেটো গাছ আমরা যখন লাগাই এরপর থেকে শুরু হবে পরিচর্যা। তো টমেটো গাছ একটু বড় হলে নিচের দিকে সব পাতা কেটে আগে পরিষ্কার করতে হবে। সেটা ভালো পাতা হোক, পোকা বা নষ্ট পাতা, সব পাতা কাটতে হবে। তার সাথে আরও কিছু আছে, যে ছোট ছোট শাখা প্রশাখা আছে, এগুলোকে শাকার বলে। কারণ হচ্ছে এরা ওই গাছের পুষ্টি শোষণ করে ফেলে। তো এই শাকার এবং পাতা আমাদের কেটে দিতে হবে। এতে কি হবে, গাছ বেশি পুষ্টি পাবে, গাছের বৃদ্ধিটা ভালো হবে, গাছের বৃদ্ধি হলে ফলনও ভালো হবে। পরে আমরা গাছের যদি আগাছা থাকে গাছের গোড়ায় বা আশেপাশে, তো আগাছা তুলে ফেলতে হবে। এখন অবশ্য আধুনিক কৃষি পদ্ধতিতে কিন্তু আগাছা হওয়ার সম্ভাবনা খুব কম থাকে, কারণ এখন বেডিং পদ্ধতিতে মালচিং শীট ব্যবহার করা হয়, যে কারণে আগাছা হয় না বললেই চলে। হ্যাঁ, তো আগাছা থাকলে আগাছা তুলে ফেলতে হবে। আর এতে কি হবে, রোগ পোকামাকড়ের আক্রমণ কম হবে। তারপরে আমরা দেখব যে গাছের গোড়া নিচে মাঝে মাঝে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে মাটিটা শক্ত হয়ে গেছে কিনা। যদি মাটি শক্ত হয়ে যায় তাহলে একটা নিড়ানি দিয়ে একটু আলগা করে দিতে হবে। এতে শিকড় ভালোভাবে বৃদ্ধি পাবে এবং গাছও অনেক বেশি শক্তি পাবে। আর গাছ ফল ধরার আগ পর্যন্ত 15 দিন পর পর গাছের গোড়ায় আমরা সার দিব। সেটা নাইট্রোজেন এবং ফসফরাস সমৃদ্ধ সার দিতে হবে। হ্যাঁ, জৈব সার ব্যবহার করা ভালো, যেমন গোবর সারে কিন্তু প্রচুর নাইট্রোজেন আছে, ফসফরাসও আছে। তবে রাসায়নিক সার হলে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে অতিমাত্রায় আমরা ব্যবহার না করি। নির্দেশিকা মেনে ব্যবহার করলে গাছ, যেমন গাছের এবং মানুষের স্বাস্থ্য দুইটাই ভালো থাকবে। হ্যাঁ, আর ফল ধরার পর আমরা কি করব, পটাশ সমৃদ্ধ সার ব্যবহার করতে হবে। এতে ফল ঝরা কমে যাবে। তার মানে আমরা জৈব এবং রাসায়নিক সার সমন্বয় করে ব্যবহার করলে মাটির স্বাস্থ্য ভালো থাকবে, গাছের বৃদ্ধি এবং ফলন ভালো হবে। এরপরে কি করব, যে এই সার দেওয়ার পরপর কিন্তু আমাদেরকে সেচও দিতে হবে। এই 15 দিন অন্তর অন্তর ভালোভাবে সেচ দিতে হবে। খেয়াল রাখতে হবে অতিরিক্ত পানি যেন গাছের গোড়ায় জমে না থাকে, এতে গাছের গোড়া পচে যাবে। আবার পানি কম হলে কিন্তু পাতা হলুদ হয়ে ঝরে যাবে। সেচের ব্যাপারটাও আমাদেরকে ভালো করে লক্ষ্য রাখতে হবে। আর মালচিংয়ের কথা তো বললাম। যদি মালচিং শীট ব্যবহার না করি সেক্ষেত্রে আমরা গাছের গোড়ায় শুকনা ঘাস, খড় কিংবা কচুরিপানাও দিতে পারি। এতেও মাটির আর্দ্রতা বজায় থাকবে, আপনাকে ঘন ঘন পানি দিতে হবে না। আবার এগুলো পচেও কিন্তু মাটিতে এটা সারযুক্ত করবে, জৈব পদার্থ যুক্ত হবে। হ্যাঁ, এরপরে টমেটো গাছ কিন্তু আমাদেরকে রৌদ্রোজ্জ্বল জায়গায় লাগাতে হবে, যাতে যেখানে 6 থেকে 7 ঘন্টা রোদ পড়ে এরকম। হ্যাঁ, কোনো বড় গাছের নিচে কিংবা ছায়াযুক্ত জায়গায় যদি লাগাই তাহলে কিন্তু ফলের কোয়ালিটিও ভালো হবে না, ফল ধরাও কমে যাবে। আরেকটা হচ্ছে, টমেটো গাছে আমাদেরকে সাপোর্টের ব্যবস্থা করতে হবে, মানে খুঁটি দিয়ে দিতে হবে। হ্যাঁ, এটা আড়াআড়িভাবে আমরা যদি প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় না দিয়ে আমরা আড়াআড়িভাবে বেড়ার মতো করে দিয়ে প্রত্যেকটা গাছ ওই সাপোর্টের সাথে আমরা বেঁধে দিতে পারি। তারপর গাছ যত বড় হবে আমাদেরকে সাপোর্টটাও তত বাড়াতে হবে। এতে কি হবে, যে বাতাসে গাছটা ঢলে পড়বে না। আবার ফল যখন অনেক বেশি হয়ে যায় তখন তো গাছ নুয়ে পড়ে, তো এই সাপোর্ট দিলে এইটা থেকে রক্ষা করা যাবে। হ্যাঁ, আমরা তো পরিচর্যার কথা শুনছিলাম,
এবারে জানতে চাই টমেটো গাছের কি ধরনের রোগ ও পোকা হয়, এর দমন ব্যবস্থা কি? আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ করি, মানে পরিচর্যা যদি আমরা সঠিক সময়ে করি, তাহলে রোগবালাই কিন্তু কম হবে। তারপরে বিভিন্ন রকম রোগবালাই হয়, এর মধ্যে সবচেয়ে বেশি হয় পাতা কুঁকড়ানো আর হলুদ মোজাইক রোগ, এই দুইটা হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, যদি এটা দেখা যায় সাধারণত জাপ পোকা, থ্রিপস এবং সাদা মাছির আক্রমণে এই ধরনের রোগ হয়। নিয়মিত যদি আমরা পানি ব্যবহার করি তাহলে অনেকাংশেই কমে যাবে। জৈব কীটনাশক যেমন নিম কীটনাশক বা ভিনেগারের সাথে যদি তরল সাবান মিশিয়েও আমরা স্প্রে করি, তো এই পোকার হাত থেকে আমরা রক্ষা পাবো। আর যদি মারাত্মক আকার ধারণ করে তাহলে রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে ইমিডিক্লোরোপিড গ্রুপের 0.5 মিলিমিটার হারে স্প্রে করবেন এবং এর 2 দিন পরে থিওভিটের সাথে জিঙ্ক মিশিয়ে স্প্রে করলে ভালো হবে। অনেক অনেক ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য এবং টমেটো গাছের পরিচর্যা ও রোগ দমন সম্পর্কে আমাদেরকে বিস্তারিত বলবার জন্য। নিশ্চয়ই আমাদের কৃষিজীবী ভাই বোনেরা এই বিষয়গুলো মেনে চলবেন এবং উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন। যা যা কইছিলাম সব নিয়ে আইছো তো? তার চেয়ে বেশি আনছি। বেশি কি আনছো? লাল শাক। হ্যাঁ, আমার ছোট ভাই চাকরি পাওয়ানোর পর আমগো বাড়িতে প্রথম আইছে, আর তুমি? আচ্ছা, লাল শাক বেশি আননের কারণটা কি? আপা, আমি দুলা ভাইকে বেশি করে লাল শাক আনতে বলেছিলাম। হ্যাঁ, এইবার বিশ্বাস হইল তো? এত কিছু থাকতে লাল শাক আনতে কইছস কেন? লাল শাকের পুষ্টিগুণ অনেক অনেক বেশি। তাই নাকি? হ্যাঁ, লাল শাক রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায়, দৃষ্টিশক্তি বৃদ্ধি করে, সেই সঙ্গে রক্তশূন্যতা দূর করে। ও, শুধু তোমরা নও, অনেকেই লাল শাকের পুষ্টিগুণ সম্পর্কে জানেন না বলে খায় না। অতীতে শুধু শীতকালে লাল শাক পাওয়া যেত, এখন সারা বছরই পাওয়া যায়। সহজলভ্য লাল শাকে রয়েছে ভিটামিন এ, সেই সঙ্গে ভিটামিন সি। লাল শাকের এত গুণ! এছাড়াও রয়েছে ফোলেট, রিবোফ্লোবিন, নিয়াসিন, থাইমিন প্রোটিন, খনিজ উপাদান, ফসফরাস, আয়রন, সেলেনিয়াস, কপার, জিঙ্ক, ক্যালসিয়াম, পটাশিয়াম রয়েছে প্রচুর পরিমাণ। তাই নাকি? এইসব জানলে আমরা আগে থেকে লাল শাক খাইতাম। লাল শাকে ক্যালসিয়ামের পরিমাণ অন্য শাকের তুলনায় অনেক অনেক বেশি। ক্যালসিয়াম দেহের জন্য অত্যন্ত উপকারী, বিশেষ করে হাড় গঠনে, দাঁতের সুস্থতা, গর্ভবতী মায়েদের দৈহিক ক্যালসিয়ামের চাহিদা পূরণে লাল শাক খুব উপকারী। তাইলে অহন রোজ খাবারের লগে লাল শাক রাখুম। অবশ্যই রাখবে আপা। তুই না এলে আমরা লাল শাকের পুষ্টিগুণ সম্পর্কে কিছুই জানতাম না। সবচেয়ে বড় কথা আপা, লাল শাকের অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধ করে, সেই সঙ্গে ক্যান্সারের কোষ জন্ম নিতে পারে না। বাড়ির আশেপাশে খালি জমিতে সহজে লাল শাক চাষ করা যায়, এতে জমি খালি থাকে না, নিজেদের চাহিদা মিটিয়ে প্রতিবেশীদেরও লাল শাক দেয়া যায়। নিজে চাষ করমু, অন্যেরও চাষ করতে বলমু। পুষ্টিগুণ বিচারে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবার লাইগাই লাল শাক অনেক উপকারী। ঠিক তাই, লাল শাক খাবো, রোগ বালাই দূর করব। সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, এরই সাথে সময় হলো বিদায় নেয়ার। তবে আমন্ত্রণ রইল আগামীকাল ঠিক একই সময়ে এ অনুষ্ঠান শোনার। সবাই ভালো থাকুন, পরিষ্কার থাকুন, বাড়ির ভেতর ও আশপাশ পরিষ্কার রাখুন। সবার জন্য শুভকামনা। সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার।